আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো, তোমাদেরকে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে হিমশৈল কি? উত্তরটি দেখো, অ্যান্টার্কটিকায় জমাট বাঁধা বরফ। 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে সমুদ্রের গভীরতার সঙ্গে সম্পৃক্ত হলো নিচের কোনটি কোনটি? তো এখানে উত্তরটি কিন্তু হবে তাপমাত্রা এবং সমুদ্র স্রোত, অর্থাৎ উত্তরটি হবে ক নাম্বার 1 ও 2। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু একটি চিত্র দেওয়া হয়েছে, তাই না? অর্থাৎ একটা মানচিত্রের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো যে পি চিহ্নিত স্রোত অঞ্চলে সারা বছর জাহাজ চলাচল করতে পারে কেন? উত্তরটি হবে কিন্তু গ নাম্বার, উষ্ণ স্রোতের জন্য। এরপর 4 নম্বর বলা হচ্ছে কিউ ও আর স্রোতদ্বয়ের মিলনের ফলে সৃষ্টি হয় নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে খ নাম্বার 1 ও 3, অর্থাৎ মগ্নচড়া এবং হিমশৈল, অর্থাৎ উত্তরটি কিন্তু হবে খ নাম্বার। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা ক খ গ খ পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে পৃথিবীর গভীরতম খাতের নাম কি? উত্তরটি দেখো, পৃথিবীর গভীরতম খাত হলো ম্যারিয়ানা খাত। ম্যারিয়ানা খাত। আচ্ছা, এবার খ নম্বরে বলা হচ্ছে মহীসোপানের গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবীর মহাদেশসমূহের চারিদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপে সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশ ক্রম নিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। মহীসোপান প্রধানত ভূখণ্ডীয় শিলা দ্বারা তৈরি। পৃথিবীর বেশিরভাগ অঞ্চলগুলোই মহীসোপান অঞ্চলের। ফলে মহীসোপান অঞ্চল নৌ যোগাযোগ ভালো এবং ব্যবসা সম্প্রসারণে প্রসিদ্ধ। মহীসোপানের তলদেশে খনিজ সম্পদ সমৃদ্ধ, তাই মহীসোপানে যথেষ্ট গুরুত্ব রয়েছে। এরপর আমাদেরকে গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে কি, দেখো গ নম্বর প্রশ্নের জন্য গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য কিন্তু আমাদেরকে এই চিত্রটি দেওয়া হয়েছে, তাই না? তো এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে এ চিহ্নিত স্থানের পানির প্রবাহ স্থলভাগের উপর কিরূপ প্রভাব ফেলবে ব্যাখ্যা করো। উত্তর দেখো, এর চিহ্নিত স্থানটি আমেরিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই স্থানে শীতল স্রোত প্রবাহিত হয়। এই স্রোত স্থলভাগের উপর প্রভাব বিস্তার করে থাকে। পৃথিবীর যেসব স্থান উষ্ণপ্রবণ, ওইসব স্থানের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হলে সেই স্থানে শীতল বায়ু প্রবাহিত হয়ে শীতলতা সৃষ্টি করে। যেমন চিত্রে এ স্থানের পাশে উত্তর আমেরিকা মহাদেশ অবস্থিত। এ মহাদেশটি উষ্ণ অবস্থা বিরাজ করে, কিন্তু শীতল স্রোত প্রবাহের কারণে এ অঞ্চলে কিছুটা ঠান্ডা অবস্থার সৃষ্টি হয়। আবার শীতল সমুদ্র স্রোতের প্রভাবে আরও কিছু অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায়। যেমন শীতল লাব্রাডোর স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলে লাব্রাডোর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল সারা বছর বরফাচ্ছন্ন থাকে। একই কারণে শীতল কামচাটকা স্রোতের প্রভাবে এশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপের শীতলতা বৃদ্ধি পায়। শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক বলে তা স্থলভাগের উপর কোনো প্রকার বৃষ্টিপাত ঘটাতে পারে না, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প থাকে না। বৃষ্টিপাত না হওয়ায় ওইসব অঞ্চলে কৃষিকাজে ভালো হয় না। সুতরাং দেখা যায় এই স্থানের উল্লেখিত শীতল স্রোতটি স্থলভাগের উপর দিয়ে যাওয়ার ফলে কৃষিকাজে তেমন সফলতা পাওয়া যায় না, কিন্তু অধিক উষ্ণ অঞ্চল শীতলতা প্রাপ্ত হয়। এরপর ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে, দেখো যে পি ও বি চিহ্নিত স্থানের পানির রাশির আবর্তন না হলে ওই এলাকার বাণিজ্যের উপর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, চিত্রে পি ও কিউ চিহ্নিত স্থানের পানির রাশিতে স্রোতের আবর্তন লক্ষ্য করা যায়, যা স্থলভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি সমুদ্র স্রোতের আবর্তন না হলে বাণিজ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ত। পি ও বি চিহ্নিত স্থান দিয়ে সমুদ্রের পানির আবর্তনের ফলে অস্ট্রেলিয়া থেকে আফ্রিকায় সমুদ্রগামী জাহাজ চলাচল করে। আবার আফ্রিকা থেকে এশিয়া এবং অস্ট্রেলিয়ায় জাহাজ চলাচল
করে, ফলে পণ্য সামগ্রী সহজে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা যায়। যদি পি ও বি স্থানদ্বয়ে সমুদ্রের পানির আবর্তন না হতো তবে ওইসব অঞ্চলের মধ্যে পণ্য সামগ্রী আনা নেওয়া করা যেত না, ফলে ব্যবসায় বাণিজ্যর প্রসার লাভ করতে পারত না। আবার শীতকালে দক্ষিণ পূর্ব এশিয়ার জাহাজগুলো রপ্তানি সামগ্রী নিয়ে উত্তর পূর্ব মৌসুমে স্রোতের সাহায্যে আরব, ইরান প্রভৃতি দেশে পৌঁছাতো এবং গ্রীষ্মকালে স্রোতের গতি পরিবর্তিত হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমে স্রোতের উৎপত্তি হলে স্রোতের অনুকূলে আমদানি সামগ্রী নিয়ে ফিরে আসতো। কিন্তু পি ও বি স্থানদ্বয়ে সমুদ্রের পানির আবর্তন না হলে উল্লেখিত দেশগুলোর মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য হতো না। পিওবি স্থানে উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ওইসব স্থানের সাথে সম্পৃক্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটায়, যার ফলে প্রচুর কৃষিকাজের অনুকূল অবস্থা বিরাজ করে এবং কৃষিজাত পণ্য রপ্তানি করে। কিন্তু ওইসব স্থানে সমুদ্রের আবর্তন না হলে বৃষ্টিপাত হতো না, ফলে কৃষিজাত পণ্যও রপ্তানি করা যেত না। সুতরাং বলা যায় পিওবি চিহ্নিত স্থানের পানিরাশির আবর্তন না হলে ওইসব স্থানের সাথে সম্পৃক্ত স্থলভাগগুলোর সাথে কোনো প্রকার বাণিজ্যের সম্প্রসার লাভ করতে পারত না। এরপর তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, দেখো তোমাদেরকে এখানে কিন্তু মোট প্রায় 5টির মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে, মহীসোপান কাকে বলে? উত্তর, পৃথিবীর মহাদেশগুলোর চারিদিকে স্থলভাগের যে অংশটি সামান্য ঢালু হয়ে সমুদ্রের পানির নিচে নিমজ্জিত থাকে তাকে মহীসোপান বলে। এর গড় গভীরতা প্রায় 150 থেকে 200 মিটার। এটি উপকূল থেকে সমুদ্রের দিকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর ঢাল অত্যন্ত মৃদু, প্রতি কিলোমিটারে মাত্র 1 মিটার বা তারও কম প্রায় কোণ। 2 নম্বর বলা হচ্ছে, গভীর সমুদ্রের সমভূমি বলতে কি বোঝায়? উত্তর, মহীডাল শেষ হওয়ার পর সমুদ্রের তলদেশে যে বিশাল বিস্তৃত সমতল এলাকা দেখা যায় তাকে গভীর সমুদ্রের সমতল বলে। এটি মহীডালের শেষ সীমা থেকে শুরু হয়। এর গড় গভীরতা প্রায় 5000 মিটার বা তার বেশি। এর উপরিভাগ পলি আগ্নেয়গিরির ছাই এবং সামুদ্রিক জীবের কঙ্কাল দ্বারা গঠিত। একে সমতল ভূমি বলে। সমতল ভূমি বলা হলেও এটি একদম সমতল নয়। এর মাঝে মাঝে ছোট বড় পাহাড়, মালভূমি এবং গভীর খাত থাকতে পারে। প্রশান্ত মহাসাগরের এই সমভূমির বিস্তার সবচেয়ে বেশি। এরপর 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো যে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল সারা বছর বরফাচ্ছন্ন থাকে কেন? উত্তর, ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল সারা বছর বরফাচ্ছন্ন থাকার প্রধান কারণ হলো শীতল ল্যাব্রাডর স্রোত। উত্তর মেরু থেকে আসা এই স্রোতটি অতি শীতল। এটি যখন ল্যাব্রাডর উপকূল দিয়ে প্রবাহিত হয় তখন সেখানকার বায়ুমণ্ডলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামিয়ে দেয়। এই স্রোতের সাথে বড় বড় বরফের চাই বা হিমশৈল ভেসে আসে, যা পানিকে আরও শীতল রাখে। এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত শীতল ও শুষ্ক বায়ু কোনো উষ্ণতা বহন করে না, ফলে বছরের অধিকাংশ সময় এখানে পানি ও বরফে ঢাকা থাকে। 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, বায়ুমণ্ডল বলতে কি বোঝায়? উত্তর, বায়ু মানে পানি আর মণ্ডল মানে এলাকা। পৃথিবীর সমস্ত জলরাশির সমষ্টিকে একত্রে বায়ুমণ্ডল বলে। পৃথিবীর উপরিভাগের প্রায় 71% পানি এবং 29% স্থল। এই বিশাল জলভাগই বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত। মহাসাগর, সাগর, উপসাগর, নদী, হ্রদ, ভূগর্ভস্থ পানি এমনকি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প হিসেবে থাকা পানিও বায়ুমণ্ডলের অংশ। পৃথিবীর মোট পানির প্রায় 97% লবণাক্ত পানি এবং মাত্র 3% মিষ্টি পানি, যা নদী, হিমবাহ ও ভূগর্ভে থেকে আসে। 5 নম্বর বলা হচ্ছে যে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাব লিখো। উষ্ণ সমুদ্র স্রোত কোনো অঞ্চলের জলবায়ু ও মানব জীবনে ব্যাপক প্রভাব ফেলে। এর প্রধান প্রভাবগুলো হলো তাপমাত্রা বৃদ্ধি। উষ্ণ স্রোত শীতল অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হলে সেখানকার বায়ুর তাপমাত্রা বাড়িয়ে দেয়। যেমন উত্তর উষ্ণ স্রোতের প্রভাবে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো শীতকালে বরফযুক্ত থাকে এবং জাহাজ চলাচল করতে পারে। এরপর দেখো বৃষ্টিপাত ও আর্দ্রতা। উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু প্রচুর জলীয় বাষ্প গ্রহণ করে। এই বায়ু যখন উপকূলে পৌঁছায় তখন সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, ফলে উপকূলীয় অঞ্চলে ঘন বসতি ও কৃষিকাজ সহজ হয়। কুয়াশা ও ঝড়। যেখানে উষ্ণ শীতল স্রোত মিলিত হয় সেখানে ঘন কুয়াশার সৃষ্টি হয় এবং প্রবল ঝড়ের সম্ভাবনা থাকে। এটি জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হলেও মৎস্য চাষের জন্য অনুকূল। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু এর আগের ক্লাসগুলিতে এর আগের যে অধ্যায় ছিল সেই অধ্যায়ের অনুশীলনগুলো তোমাদের ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনের সমাধান করে দেবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।